নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের সেরা 10। শুরুতেই চোখ রাখবো আজকের বাংলার সেরা খবরগুলোর দিকে। প্রার্থী বদলের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে স্থানীয়দের বিক্ষোভ। বিধাননগর পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয়দের দাবি, 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পিনাকি নন্দীকে তারা চেনেন না, তিনি বহিরাগত। তাদের আরও দাবি, পিনাকি নন্দীর বদলে গণেশ রায় নামে এক ব্যক্তিকে প্রার্থী করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার গাতি লালপোল বাজারে তৃণমূল কার্যালয়ের সামনে চরম উত্তেজনা ছড়ায়। বিধাননগর পুর নিগমের প্রার্থী তালিকা বৃহস্পতিবার চূড়ান্ত করেছে তৃণমূল, আর শুক্রবারই প্রচারে নেমে পড়লেন প্রার্থীরা। জনসংযোগ বাড়াতে 20 নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রসেনজিৎ বাগ এবং 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী মনোরঞ্জন ঘোষ যৌথভাবে প্রচার চালান জগৎপুর বাজার এলাকায়। দত্তাবাদ অঞ্চলে প্রচার চালান 38 নম্বর ওয়ার্ডের প্রার্থী আলু দাস দত্ত। প্রচার চালান 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী। পরে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমাও দেন কৃষ্ণা। প্রার্থী তালিকায় নাম না থাকায় একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ক্ষোভ আসানসোলে। দলের নির্দেশ উপেক্ষা করেই মনোনয়নপত্র তুললেন তারা। বৃহস্পতিবার আসানসোল সহ 4 পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেই তালিকায় বাদ পড়েছেন আসানসোলের একাধিক কাউন্সিলর। বাদ পড়া একাধিক কাউন্সিলরকে শুক্রবার মনোনয়নপত্র তুলতে দেখা গেল। মনোনয়নপত্র নিতে আসা 98 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জাফর আলীর দাবি, নির্দল প্রার্থী হিসেবে স্ত্রীর জন্য মনোনয়নপত্র তুলতে যান। দলীয় নেতাদের ক্ষোভ নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়ের সাফাই, 2-1 দিনের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ মিটে যাবে। আমি আমার বউ জিনাত খানম এর জন্য নমিনেশন দিয়েছি ইন্ডিপেন্ডেন্স ক্যান্ডিডেট হিসাবে ওয়ার্ড নম্বর 98 এ। আপনি তো আমি তৃণমূলের মানে এক্স কাউন্সিলর, আমি এক্স কাউন্সিলর ছিলাম ওয়ার্ড 98 এ। যে আমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না। আজকাল যুগ চলে এসেছে, যারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে অ্যাক্টিভ থাকে তাদেরকে এই নেতারা মনে করে অ্যাক্টিভ ক্যান্ডিডেট। তো দিয়েছে, ঠিক আছে, কিন্তু 25 জানুয়ারিতে জানা যাবে যে আমার জনতা কার সঙ্গে আছে। আমার যে সংগঠন আছে 102 নম্বর ওয়ার্ডে 5 বছর যে মানুষকে সেবা দিয়েছি, 5 বছরের যে উন্নয়নের কাজ করেছি, সেই আমার সংগঠনের যারাই আছে আমার সাথে যারাই থাকে তারা আমাকে আজকে বললো, দাদা তোমাকে যখন দল টিকিট দেয়নি ঠিক করেছে, তুমি নির্দল থেকে দাঁড়াও, আমরা তোমার পাশে আছি, আমরা তোমাকে জেতাবো। টিকিটটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, সবার আশা ছিল টিকিট পাবো, অনেকেই পায়নি। যারা যারা অ্যাপ্লাই করেছিল তারা অনেকেই পায়নি, যারা চেয়েছিল যে আমরা পাবো ভেবেছিল, আমরা চিন্তা করেছিল পাবো। আমি জানি তাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু পার্টি তৃণমূল কংগ্রেস সবাই ভালোবাসি মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাই সবাইকে নির্দেশ দেব, রাগ ক্ষোভ যাই থাকুক না কেন সবাই দিদির সাথে থাকুন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। করোনা সংক্রমণ রুখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার। কোন এলাকায় 5-এর অধিক সংক্রমণ হলেই কন্টেনমেন্ট ঘোষণা করা হবে বলে পুরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 16 থেকে 17টি জায়গায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে যেসব এলাকায় এখনো সংক্রমণ 5-এর কম, সেখানে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হবে না বলে পুরসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। উৎসবের আবহে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কলকাতা, আর তা রুখতেই এই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বছরের শেষ দিন আজ, অর্থাৎ শুক্রবার। রাত পোহালেই নতুন বছরে পা। বর্ষ শেষেও এতটুকু কমেনি করোনার দাপট। তার মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন। এই আবহে আগামী নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইট বার্তায় রাজ্যপাল লেখেন, রাজ্যবাসীকে 2022-এর শুভেচ্ছা। শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি নিয়ে আসুক নতুন বছরে। নতুন বছর হোক করোনামুক্ত। কাছের মানুষ ও প্রিয়জনদের ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন। সৌমেন মিত্র পরবর্তী কলকাতা পুলিশ কমিশনার হিসেবে বৃহস্পতিবার নাম ঘোষণা করা হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল। তুলে নিলেন তিলোত্তমার শান্তি রক্ষার দায়িত্ব। আগামী নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেন নতুন পুলিশ কমিশনার। সেই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানান তিনি। সাইবার অপরাধ রোখার উপর জোর দেওয়ার পাশাপাশি কলকাতাকে সুরক্ষিত করাই যে তার প্রধান চ্যালেঞ্জ, তা জানাতে ভোলেননি বিনীত গোয়েল। কলকাতা পুলিশের পক্ষ থেকে আশ্বাস দিলেন কলকাতাবাসীর পাশে থাকার।
ওমিক্রন রিপোর্ট নেগেটিভ। বর্ষবরণের আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত তাকে 14 দিন হোম আইসোলেশনে থাকতে হবে। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শুক্রবার কল্যাণী থেকে সৌরভের জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট হাসপাতালে এসে পৌঁছয়। রিপোর্ট নেগেটিভ আসার পরই ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে হাসি মুখ নিয়ে বেরোতে দেখা যায় বিসিসিআই প্রেসিডেন্টকে। হাত নাড়িয়ে সুস্থ আছেন, ভালো আছেন সেই ইঙ্গিত দেন। এখন চিকিৎসকদেরই পরামর্শ মেনে বাড়িতে থাকতে হবে বিসিসিআই প্রেসিডেন্টকে। নিজেকে ভুয়ো কেন্দ্রীয় গোয়েন্দার এজেন্ট পরিচয়ে ধৃত এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম মৃন্ময় মণ্ডল। রাজ্য ভবন, রাজ্য নির্বাচন কমিশন সহ বিভিন্ন দপ্তরে নিজের ভুয়ো পরিচয় দিয়ে যোগাযোগ করত। চিঠিতে নিজস্ব মতামত জানাতো ওই ব্যক্তি। রাজভবনের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার লালবাজারের গুন্ডা দমন শাখা তাকে গ্রেফতার করে। জেরায় ধৃত ব্যক্তি জানায়, পেশায় সে হোমিওপ্যাথির চিকিৎসক। তার দেওয়া তথ্য কতটা সত্য তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পালিত হল প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ৭৬তম জন্মবার্ষিকী। প্রধান অনুষ্ঠানটি হয় সোমেন মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে। প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এলাকার দুস্থ মানুষদের হাতে উপহার তুলে দেওয়া হয়। ৪৮ নম্বর ও ৫০ নম্বর ওয়ার্ডে দুটি অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত নেতাকে। সোমেন মিত্রকে দেখেই রাজনীতিতে এসেছেন, সবসময় পাশে থেকেছেন। স্মৃতিচারণায় জানান সোমেন জায়া শিখা মিত্র। তার রাজনৈতিক কর্মকাণ্ডে স্মৃতিচারণা করেন উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেরা 10 এখন একটা বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এখন নজর রাখবো আজকের দেশের সেরা খবরগুলোর দিকে। করোনা রুখতে মাস্ক যে গুরুত্বপূর্ণ তা বারবার বলেছেন বিশেষজ্ঞরা। সেই মাস্ক পরা নিয়ে শিবসেনা প্রধানমন্ত্রী তর্জা তুঙ্গে। আর তা নিয়ে নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে ছাড়লেন না শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সাংবাদিক সম্মেলনে রাউতকে প্রশ্ন করা হয়, তার মুখে মাস্ক নেই কেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত প্রধানমন্ত্রীর মোদীর কোর্টেই বল ঠেলে দিলেন। নাসিকে তিনি বললেন, প্রধানমন্ত্রী দেশের জনগণকে মাস্ক পরার আবেদন করছেন, কিন্তু তিনি নিজে মাস্ক পরছেন কোথায়? সঞ্জয়ের যুক্তি, তিনিও এই দেশেরই নাগরিক, তাই তিনি প্রধানমন্ত্রীকেই অনুসরণ করতে চান। মোদী যেহেতু মাস্ক পরছেন না, তাই তার मुखेও मास्क नाही। मास्क लावा असं सांगतात आणि स्वतः मास्क लावत नाहीत. त्याच्यामुळे आम्ही प्रधानमंत्र्यांचं ऐकतो आणि आम्ही लावत नाही. आपण सगळे, कारण आपण प्रधानमंत्र्यांचं ऐकतो. मुख्यमंत्री मास्क लावतात, पण देशाचे नेते प्रधानमंत्री मोदी आहेत. ते जागतिक स्तरावर किंवा राष्ट्रीय कार्यक्रमात कुठेही त्यांना जनतेने मास्क लावलेला नसल्यामुळे जनताही मास्क लावत नाही. मोदी लावत नाहीत म्हणून आम्ही लावत नाही, आणि मीही मोदींना फॉलो करतो. त्याच्यामुळे यापुढे प्रधानमंत्री मोदींनी सुद्धा आपल्या मास्क लावावा. দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রনের রক্তচক্ষুতে তটস্থ দেশ। করোনার নয়া ভ্যারিয়েন্টের হানায় একজনের মৃত্যুও পর্যন্ত হয়েছে। প্রায় প্রতিদিন নিত্য নতুন নির্দেশিকা জারি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলিকে কোভিড বিধি পালনে জোর দেওয়ার পরামর্শ আসছে মনসুখ মান্ডভিয়ার দপ্তর থেকে। অথচ খোদ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ ভাঙছেন বেমালুম। কারো মেট্রো সফরে মুখে মাস্ক নেই, কেউ আবার রোড শো করছেন মুখে মাস্ক ছাড়াই। উত্তরপ্রদেশের বেরেইলিতে কোভিড বিধি তছনছ। গিজগিজ করছে মানুষ, তাদের কারো মুখেই মাস্ক চোখে পড়ছে না। শুধু রোড শোই নয়, সন্ত কবির নগরের জনসভাতেও একই ছবি। মজা করে কেউ কেউ বলছেন উত্তরপ্রদেশ থেকে করোনা উধাও, তাই ভোটের আগে মোদি, যোগী, অমিত বেপরোয়া। নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বিজেপির নিশানায় এবার ব্যবসায়ীরা। এবার সমাজবাদী পার্টির নেতা ব্যবসায়ী পুষ্পরাজ পম্পি জৈনের বাড়িতে শুক্রবার সকালে আয়কর হানা দিল। উত্তরপ্রদেশের নির্বাচনের ঠিক আগে ব্যবসায়ীদের বাড়িতে আয়কর হানার ঘটনা ঘটছে বারবার। দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশের পেট্রোল পাম্প এবং সুগন্ধি কারবারি বেশ কিছু বড় বড় ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যে আয়কর দফতর হানা দিয়েছে। আয়কর হানা নিয়ে সমাজবাদী পার্টির দাবি, গত নির্বাচনের শোচনীয় অবস্থার পর বিজেপি সমাজবাদী পার্টির নেতা ও সদস্যদের ইচ্ছাকৃতভাবে আয়করের নিশানায় রেখে ক্ষমতার অপব্যবহার করছে। জনগণ সবই দেখছে, নির্বাচনের ফলেই এর জবাব পাবে বিজেপি। সিবিআই তল্লাশি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে, উদ্ধার 4 কোটি টাকা।
মধ্যপ্রদেশের বড় ব্যবসায়ীদের মধ্যে একজন দিলীপ সূর্যবংশী। সিবিআই সূত্রে খবর, দিলীপ সূর্যবংশীর সংস্থার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দক্ষিণ ভারতের NHAI এর এক আধিকারিককে 20 লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পরে অভিযানে নামে সিবিআই। শুক্রবার সকালে ভোপালে তার অফিসে অভিযান চালায় 12 থেকে 15 জন আধিকারিক। ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় 6 থেকে 7 জন সিবিআই আধিকারিক। উদ্ধার হয়েছে নগদ 4 কোটি টাকা। নির্মাণ সংস্থার ব্যবসা তার। ব্যবসায়ী সংস্থার কাছে বেশ কয়েকটি রাজ্যে হাইওয়ে প্রকল্পের কাজ রয়েছে। দেশের মধ্যে ধনী ব্যক্তির তালিকায় 377 নম্বরে রয়েছেন দিলীপ সূর্যবংশী। জিএসটি কাউন্সিলরের চাপে পিছু হটল কেন্দ্র। বছরের শুরুতেই টেক্সটাইলের উপর 5 থেকে 12% করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এতে জামা কাপড়ের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে। টেক্সটাইলের সঙ্গে যুক্ত শিল্প সংস্থাগুলিও এখনই জিএসটি বৃদ্ধি না করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করে। অবশেষে জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো কেন্দ্র। এখনই বৃদ্ধি হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফের চীনের দাদাগিরি। অরুণাচলের 15টি এলাকার নাম বদলে দেওয়ার অভিযোগ বেজিংয়ের বিরুদ্ধে। দিল্লি অবশ্য গুরুত্ব দিতে নারাজ। ভারতের সাফ কথা, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, থাকবেও। চীনের বেনজির দাবি, অরুণাচলের একাংশ বেজিং প্রশাসনের মধ্যে পড়ে, তাই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলাই যুক্তিসঙ্গত। অরুণাচল ভারতের অংশ নয় বলেও দাবি বেজিংয়ের। চীনের এই যুক্তি অবশ্য নতুন নয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির দাবি, 2017 সালে অরুণাচলের নাম বদলে দেওয়ার তোড়জোড় শুরু করে চীন। যে 15টি এলাকার নাম বদলে দেওয়ার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে, তার মধ্যে 8টি বসতি এলাকা, 4টি পার্বত্য অঞ্চল, 2টি নদী ও 1টি গিরিপাশ। এর আগে অরুণাচলে চীনের অবৈধ নির্মাণ নিয়েও অভিযোগ ওঠে। ভারত ভূখণ্ডের 6 কিলোমিটার এলাকা দখল করে দাদাগিরি শুরু করে চীন। গোটা এলাকাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানার মধ্যেই পড়ে। ফের বিজেপি শাসিত কর্ণাটকে ধর্মীয় গোঁড়ামির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে তুমাকুরু এলাকায়। ক্রিসমাসের 3 দিন পর এলাকায় একটি অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের একটি পরিবারের বাড়িতে হানা দেয় বেশ কয়েকজন। কেন ক্রিসমাস পালন করা হয়েছে জানতে চায় তারা। সেই সঙ্গে পরিবারের মহিলারা হিন্দুদের মতো সিঁদুর পরেননি কেন, সেই প্রশ্নও তোলেন। এরপরে রুখে দাঁড়ান ওই পরিবারের এক মহিলা। তারা কোন অনুষ্ঠান পালন করবেন তা ব্যক্তিগত ব্যাপার বলে জানান। পরিবারের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগও অস্বীকার করেন পরিবারের ওই সদস্য। ক্রিসমাস পালন নিয়ে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলে। ঘটনার খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যত কাণ্ড যোগী রাজ্যে। এবার ব্যস্ততম সময়ে গুলি চালানোর ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আর এই ভয়াবহ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে প্রয়াগরাজের একটি ব্যস্ততম রাস্তায় 3 ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে। এই সময় অন্য 2 ব্যক্তি ওই 3 জনকে কিছু বলতে গেলে শুরু হয় বচসা। বচসা চলাকালীন একজনকে দেখা যায় গুলি চালাতে। ঘটনায় 3 জন গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় জখমদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর সন্ধ্যাতে এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। ডিসেম্বরে বড় জঙ্গি নাশকতার ছক ছিল উপত্যকায়। সেনা ও পুলিশের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হলো। শুক্রবার শ্রীনগরে সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হলো 3 জয়ী জঙ্গি। গত 13 ডিসেম্বর পুলিশের বাসে হামলার ঘটনায় অভিযুক্ত ছিল নিহত জঙ্গিরা। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। বৃহস্পতিবারে কুলগামে সেনা পুলিশের যৌথ বাহিনী খতম করেছে 6 জয়ী জঙ্গিকে। 3টি বড় অভিযানে 36 ঘন্টায় কাশ্মীরে খতম হয়েছে 9 জন সন্ত্রাসবাদী। পাঠানচকের কাছে জৈশ ঘাঁটি গেড়েছে বলে খবর ছিল পুলিশের কাছে। ভোররাতে আচমকা হামলা চালায় বাহিনী। এনকাউন্টারে খতম হয় উপত্যকায় সন্ত্রাস তৈরি করার ছক কষছে তারা। একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করছে জঙ্গিরা। ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে, গোপন লিঙ্ক পাঠানো হচ্ছে। টানা 4 দিন দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত 24 ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা 16,764 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,48,38,408। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে এখনো পর্যন্ত করোনার এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,270 জন। সুস্থ হয়েছেন 374 জন। অন্যদিকে গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 220 জনের, যারা অধিকাংশই কেরলের বাসিন্দা। মোট প্রাণ হারিয়েছেন 4,81,080 জন। দৈনিক সংক্রমণের হার 1.34%। এখন আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। এখন নজর রাখবো আজকের বিদেশের সেরা খবরগুলির দিকে। 2021কে বিদায় জানানোর সময় এসে গেছে। যা কিছু খারাপ তাকে ভুলে যা কিছু ভালো মনে রাখার মতো স্মৃতি নিয়ে 2022কে স্বাগত জানানো। দেশ জুড়ে সাজো সাজো রব। সবার আগে প্রশান্ত দ্বীপের টঙ্গা নতুন বছরের স্বাগত জানায়। এরপর একে একে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াও। নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সিডনিতেও উল্লাসের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়, পোড়ানো হয় আতশবাজি। করোনাকে সঙ্গে করেই ব্রাজিলের রিও জিনেরোর সমুদ্র সৈকতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও আতশবাজি মূল আকর্ষণ। তবে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের জেরে বেশ কয়েকটি শহরে সীমিতভাবে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন বছর যেন সবার জীবনে মঙ্গল হয় এবং শান্তি বয়ে আনতে পারে, এমনটাই আশা সবার। ইউক্রেন ইস্যুতে ফের মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্টের। বৃহস্পতিবার জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর ফের নিষেধাজ্ঞা আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক নষ্ট করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পুতিন। বিবিসির সূত্রে খবর, পাল্টা কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। ইউক্রেনের ওপর হামলা হলে রাশিয়াকে কড়া জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন বাইডেন। জানা গিয়েছে, ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য আবেদন জানায় রাশিয়া। সেই আবেদনের ভিত্তিতেই 1.5 ঘণ্টা ফোনে কথা বলেন দুই রাষ্ট্রনেতা। ফোনালাপে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চললেও দুপক্ষ সন্তুষ্ট বলেই সূত্রের খবর। আগামী 10 জানুয়ারি জেনেভায় বাইডেন ও পুতিন বৈঠক করবেন বলেও খবর। মাত্র 2 মিনিটেই নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ছেড়ে পালানোর। আফগানিস্তান থেকে তালিবানের দখলে যাচ্ছিল সেই সময়ে গোটা দেশবাসীকে বিপদের মুখে ফেলে পালিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আশরাফ গানি। এবার নিজেই শোনালেন পালানোর সেই কাহিনী। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রেডিও চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট জানান, তালিবানের জুতোর শব্দে মনে যে ভয় তৈরি হয়েছিল তার জেরেই প্রাসাদ ছেড়েছিলেন তিনি। মাত্র 2 মিনিটের মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। বিমান টেক অফ করার আগের মুহূর্ত অবধিও জানতেন না যে তিনি দেশ ছাড়তে চলেছেন। উল্লেখ্য, তালিবান আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই আরব আমিরশাহিতে অতিথি হিসেবে রয়েছেন আশরাফ গানি। চাপের মুখে অবশেষে শরণার্থীদের কাছে মাথা নোয়ালো ইন্দোনেশিয়া। সমুদ্রে ভেসে যাওয়া 120 জন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করল ইন্দোনেশিয়ার সরকার। শরণার্থীদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। এর আগে এত শরণার্থীকে আশ্রয় দিতে অস্বীকার করেছিল ইন্দোনেশিয়া। শুধু তাই নয়, সমুদ্রে ভেসে থাকাকালীন তাদের খাবার, প্রয়োজনীয় ওষুধ, এমনকি ন্যূনতম জলটুকুও দিতে অস্বীকার করে ওই দেশের প্রশাসন। কিন্তু আন্তর্জাতিক চাপে পড়ে সিদ্ধান্ত বদলে বাধ্য হল। ইন্দোনেশিয়ার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউএনের জাকার্তা প্রতিনিধি অ্যান মেইম্যান। তার মতে এই সিদ্ধান্ত মানবাধিকারের জয় হয়েছে। আমেরিকায় বাড়ছে করোনা সংক্রমণ। নিউ জার্সিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 60% বেড়েছে। নিউ জার্সির জনঘনত্ব আমেরিকার মধ্যে অনেকটাই বেশি। গত 24 ঘন্টায় ভর্তি হওয়া 38 জন করোনার বলি হয়েছেন। আমেরিকায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 27,975। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বর্ষবরণের উৎসবে যোগ দিতে গেলে আমেরিকায় টিকাকরণের সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। 11 জানুয়ারি পর্যন্ত রেস্তোরাঁ, কনসার্ট সহ সমস্ত জায়গায় টিকাকরণের সার্টিফিকেট দেখিয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক। ওষুধে সারবে করোনা, এমনই আশ্বাস ছিল আমেরিকাবাসীর কাছে। কোভিড চিকিৎসায় নতুন ওষুধের সন্ধান ছিল, তবে আপাতত থমকে চিকিৎসা পদ্ধতি। নিউ ইয়র্ক সহ আমেরিকায় প্রায় সব জায়গাতেই করোনার ওষুধ অমিল। অনেকেই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে অপেক্ষা করছেন ওষুধের জন্য। ডাক্তাররাও দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আগেই ওষুধ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। আপাতত ওষুধ হাতে পেলে বেশি অসুস্থ রোগীদেরই ওষুধে সুস্থ করার চেষ্টা চালাবেন ডাক্তাররা। এখনই সারা আমেরিকায় করোনার ওষুধ হাতে পাওয়ার সম্ভাবনাটাও তেমন নেই। তবে ছুটির মরশুমের পর স্বাভাবিক অবস্থা ফিরলে ওষুধের যোগানো স্বাভাবিক হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। বর্ষশেষে বিশ্বজুড়ে ওমিক্রন ত্রাস। সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষা বলছে, গত 7 দিনে বিশ্বের শীর্ষ ছুঁয়েছে করোনা সংক্রমণ। ওমিক্রন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংক্রমণ রোখার শত চেষ্টা করেও কার্যত ব্যর্থ রাষ্ট্রগুলি। অত্যন্ত খারাপ পরিস্থিতি ব্রিটেন, ফ্রান্স, ইটালির মতো ইউরোপের একাধিক রাষ্ট্রে। আমেরিকা, আর্জেন্টিনা, বলিভিয়া, অস্ট্রেলিয়াতেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইউরোপ এই মুহূর্তে করোনার ভর কেন্দ্র হয়ে রয়েছে। টিকার 2টি ডোজ নেওয়ার পরও আক্রান্ত হচ্ছেন অনেকেই। কিন্তু সংক্রমণ আটকাতে গেলে লকডাউন ছাড়া উপায় দেখতে পাচ্ছে না প্রশাসন। লাগাতার লকডাউন চললে ভেঙে পড়বে ব্যবসা,
অর্থনীতি। ইতিমধ্যেই সরকার থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ব্রিটেন, ফ্রান্সে, কিন্তু এভাবে কতদিন চলবে তা নিয়েই চিন্তায় রাষ্ট্রনেতারা। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।